অনেকটা ডিসকভারি চ্যানেলের মতো এখন হয়ে গেছে বাংলাদেশ, যে বড় তার ছোটটাকে খায়, তার ছোটটা তার ছোটটাকে খায়। এইভাবে খেতে খেতে আমরা জানি না যে আমরা কতক্ষণ টিকে থাকবো। আমরা যুদ্ধের মধ্যে ছিলাম, যুদ্ধের মধ্যে আছি, আমরা জানি না আর কতদিন যুদ্ধের মধ্যে থাকতে হবে। সেই জায়গায় নতুন যারা আসবে তাদের যদি মেন্টালিটি ওরকম না থাকে। বলবেন যে আগামী নির্বাচন এবং সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যে এক ধরনের কিন্তু ঐকমত্য দেখা গিয়েছিল, কিন্তু সম্প্রতি সময়ে তাদের সম্পর্কের মধ্যে একটি টানাপোড়েন বা দূরত্ব কিন্তু লক্ষ্য করা গেছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াত, এনসিপি, খেলাফত এবং ইসলামী আন্দোলন সহ 8টি দলের যুগপৎ আন্দোলনের কথাও ছিল। কিন্তু প্রশ্ন আসে, গত সোমবার ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 4টি দলের সাথে জামাত ইসলামী যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি। আসলে এর কারণ কি হতে পারে? এর কারণ আসলে ইলেকশন যত এগিয়ে আসছে, ইলেকশন নিয়ে তত রকম আরো তাড়াহুড়া হচ্ছে। এক একজন এক এক হিসাব করছে, এই হিসেবে যদি না মিলে তাহলে তারা কাউকে বর্জন করছে, কারো দিকে ঝুঁকছে। এটাই হচ্ছে মেন কারণ। আমি কালকে একটা টকশোতে আমি দুই পক্ষেরই ছিল, যারা বাদ দিয়েছে বা যারা ছিল মানে নিজেরাই চলে এসেছে, তাদের কথার জিস্ট এটাই বোঝা গেল যে এনসিপি বলছে যে আমরা পিআর নিয়ে, অত নিম্নকক্ষে পিআর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ছিল না। আমরা আগে থেকে আমরা যেটা পিআর চেয়েছি, উচ্চকক্ষে পিআর চেয়েছি, সেটা নিয়ে এখন আলোচনা চলছে। তো যেহেতু পিআর নিয়ে আমাদের মেন ইস্যু পিআর না, তাই আমরা তাদের সাথে যাই নাই। তো এই যে এটা হতে পারে যে এনসিপি এখন ভাবছে যে তার ওই জায়গা ছেড়ে অন্য জায়গা যে কয়েকজন নমিনেশন নিতে পারে। এনসিপি তো বুঝেই গেছে একটা ইলেকশনের পরে, ডাকসু নির্বাচনের পরে, যে তাদের কি অবস্থা হতে পারে। তো সেইখান থেকে তারা তাদের জায়গাটা চেঞ্জ করতে পারে। এবং যাদের সাথে আগে ছিল তারা যে কতটা ডেঞ্জারাস, এনসিপি তো যত যাই বলি না কেন, এদের তো বয়স কম, এরা তো মানে বুঝে দেরিতে, এটাই স্বাভাবিক। আমি হলেও তাই করতাম। তো হতে পারে এই কারণটার জন্য এনসিপি এইদিকে ঝুঁকছে বা নিজে অন্যরকম চিন্তা করছে। এখনো তো কোন দিকে ঝুঁকছে বলে নাই তারা, কিন্তু নিজেরা চিন্তার মধ্যে আছে। আমরা অনেক তাদের কাজ কম দেখছি। এই বয়স কম শিক্ষার্থীরাই কিন্তু একটি শাসককে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। ওটাই পারে তারা, কারণ যখন টকবগে রক্ত থাকে, তারা জীবনের মায়া তাদের খুব কম থাকে, তাদের সংসার নাই, তাদের সন্তান নাই, পরিবারের মধ্যে মা বাবা, ওটা তারা ওইভাবে মেনেই কিন্তু জীবন যুদ্ধে তারা যায়। যখন যুদ্ধ হয় তখন পৃথিবীর সব জায়গায় তরুণরা এগিয়ে যায়, তারাও গিয়েছে। কিন্তু একটা দেশ পরিচালনার জন্য যা যা অভিজ্ঞতা থাকার কথা, খালি বুদ্ধি থাকলে এখানে হবে না, এখানে অভিজ্ঞতার একটা বিরাট দাম আছে। সেটা তো তারা আসলেই তো অনুপস্থিত সেইখানে। সেই জায়গায় তারা হয়তো, তাদের যদি বোধোদয় হয় যে আমরা শিখতে চাই কারো সাথে, বড় কারো সাথে মিলে, তাহলে খুবই ভালো হয়। কারণ আমরা চাই এনসিপি বেঁচে থাকুক, এই কারণে যে সাবস্টিটিউট গণতন্ত্রকে ক্ষুরোধার হতে গেলে সাবস্টিটিউট দল থাকা উচিত। যে দলগুলো থাকলে অন্যান্য দল যারা সরকার পরিচালনা করবে তারা যেন ভয় থাকে। তারা বলে তারা সৎ থাকো, ওই করো, কিন্তু ঘুষের জায়গায় তারা তাদের যে লোকগুলো আছে, নিয়োগকৃত লোকগুলো আছে, যেখানে তারা সুবিধাগুলো দিয়েছে, এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিকভাবে ঘুষ খাওয়া হয় সেখানে। আমি আপনাকে প্রমোশন দিলাম, আপনি যে চাকরি করেন, আপনি আমার মনে, আমি আপনার কাছ থেকে ঘুষ নিলাম না ওই প্রমোশনটা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু প্রতি মাসে আমি আপনার বেতন থেকে 5% থেকে 30% পর্যন্ত নিতে পারি। বা দেন, আপনি বাধ্য হয়ে দেন না, উইলিংলি দেন, এটা বড় কথা না, এটা একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে। তাহলে এই যখন দেশে সিস্টেমটা এরকম দাঁড়িয়ে যায়, তখন আমরা সৎ হব কিভাবে চিন্তা করি। আপনার আমার এলাকা বহু বছর আগে একটা বিশেষ দলের লোক এসপি ছিল, প্রথমে খবর হলো এরকম যে উনি ঘুষ খান না। তো মোটামুটি নিম্ন শ্রেণীর লোকরা খুশি, মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাস বললো যে উনি খান না, কত খান না। ঘটনাটা কিন্তু এই জায়গায়, উনারা খান না, বা যে কেউ খান না, কতটা খান না। এই রাস্তাঘাটে বলেন না যে অমুক তো টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করছে, অমুক খান থেকে, এটা তো খুব লোয়ার ক্লাসের চাঁদাবাজি। কিন্তু বড় জায়গায় যে বড় বড় ডিজাস্টার চাঁদাবাজি হয়ে গেছে, এটা নিয়ে কেউ কথা বলতে পারে না। কথা বলতে গেলে কি হয়, তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়, তাকে সাইবার অ্যাটাক করা হয় চরমভাবে। এটা তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। তাহলে এটাই কি আমরা চেয়েছিলাম? এই 15.5 বছর 16 বছরের আন্দোলন, আরো তার আগে 2 বছর 11 আন্দোলন, এগুলো সবকিছু মিলে এই একটা দেশ এত ধাক্কার পরও যখন সোজা হতে পারলো না,
এই দেশ কবে সোজা হবে আমি জানি না। তাহলে আপনার কথার প্রসঙ্গ ধরে যদি বলতে চাই, মাইন্ডসেটটা আসলে পরিবর্তন হবে কিভাবে? যেটা প্রশ্ন আছে, বিড়ালের গলায় ঘন্টাটা বাদ থেকে মাইন্ডসেটটা পরিবর্তন হবে। আমি, আপনি, জাহিদ সাহেব তিনজন যখন আমরা এক হব যে এই জায়গায় আমরা কেউ কিছু না পাইতে পারি, কিন্তু আমাদের মেন্টালিটি থাকবে ওইখানে যে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা অক্ষত থাকবে। আমরা ওটা যদি উড়েও চলে যায়, পুড়ে যায়, হারিয়ে যায়, আমরা ওই দিকে তাকাবো না। এটা হচ্ছে মাইন্ডসেট। আমরা এটার সদ্ব্যবহার করব। যার কাছে এই টাকাটা পড়ুক, আমরা এটা সদ্ব্যবহার করব। এটা হলো মাইন্ডসেট। এটা জবরদস্তি করে করানো যায় না। আমি আপনাকে চরম জবরদস্তি করলাম। ওই যে জিনিসপত্র কিনেন অফিস আদালতের, জিনিসপত্র কিনে বলে যে সবকিছু ডকুমেন্টস লাগে। এই ডকুমেন্টস খুঁজতে গিয়ে তারা কিন্তু যেখান থেকে কিনে তাদের কাছে এক রেট থাকে, আর ডকুমেন্টস এর জায়গায় আরেকটা রেট থাকে। তাহলে এখানে মাইন্ডসেট আপনি গা বাঁচতে, আপনার লুম বাঁচতে গাও জ্বর হয়ে যাওয়ার মতো হবে, কিন্তু কাজ কিছুই হবে না। সেটা মেন্টাল ভাবে আমাদের ওরিয়েন্টেশন দরকার। আমাদের মনের দিক থেকে বুঝাতে হবে এই সমাজটাকে, বিশেষ করে স্টুডেন্ট, আজকের ছাত্র, আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যে এই যে সম্পদগুলা, এগুলা সব রাষ্ট্রীয় সম্পদ, মানে এটা তোমার সম্পদ, তুমি ঘরে রাখো আর বাইরে রাখো, এই সম্পদের মালিক তুমি, তোমরা সবাই। তো তুমি যদি সবটুকু নিয়ে যাও, অন্যরা পাবে না। এই জায়গাটায় আমাদের জোর দিতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই মাত্রই চাঁদাবাজির আলাপ আসলো, বিশেষ করে আমি নাম তুলেই বলছি, বিএনপির গ্রাসরুটের বিরুদ্ধে অভিযোগটা আছে এবং বিএনপি বেশ খানিকটা স্বীকার করে। বিএনপি স্বীকার করে অনেকে বহিষ্কারও করেছে। ভিত্তিক বিভিন্ন চাঁদাবাজির কথা আছে, এবং কিন্তু বিএনপি রেকগনাইজ করে তাদেরকে বহিষ্কারও করছে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। দেখবেন ন্যারেটিভটা কিভাবে তৈরি হয়। মানে ধরে নিলাম বিএনপি সবাই চাঁদাবাজি করবে, বিএনপি মূলত চাঁদাবাজ, ধরে নিলাম কাগজে কলমে। কিন্তু আমরা দেশে একটা সরকার রাখি কেন? আমি প্রায় বলি সরকার আমরা পুষি, কিন্তু বিরাট টাকা দিয়ে পুষি। বাংলাদেশ সরকারের অপারেটিং কস্ট, মানে দুটো বাজেটে তো দুটো পার্ট, একটা হলো ডেভেলপমেন্ট বাজেট, একটা অপারেটিং বাজেট। মানে সরকার চালানোর খরচ হচ্ছে 5 থেকে 5.5 লক্ষ কোটি টাকা। এটা মেজর, এর অর্ধেকও না কিন্তু ডেভেলপমেন্ট বাজেট 2 লাখ কোটি টাকা। আমি সরকার পুষি ট্যাক্সের টাকায় 5.5 লক্ষ কোটি টাকা দিয়ে। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে কোনোদিন কারো, আমাদের অনেক মানুষের কিন্তু দেশের অর্থনীতি ভালো না, আমাদের সংকট বাড়ছে, আমরা টিসিবি লাইনে নিচে, ট্রাকে নিচ্ছি, পেছনে আবার লাইন দিচ্ছি, কিন্তু কারো কোনো বেতন কমেছে, কারো বেতন বন্ধ ছিল, তাদের ঘুষও ছিল। তো তারা কেন, আমি বলছি কাগজে কলমে যদি চাঁদাবাজি হয় বা অন্যান্য জায়গায় সমস্যা হয়, সেটা তারা ঠেকাতে কেন যান না? আমি তো ওনাকে রাখছি এই জন্য। সরকারের ক্ষেত্রে আমি মনে করি যে এটাই তো আসলে আমাদের সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা, সরকারের কাছে তো একদম প্রত্যাশার জায়গা। একদম তাই। সরকার এই পদক্ষেপগুলো নিচ্ছেন, এর মধ্যে নানান তত্ত্ব আছে। সরকার এক অর্থে সরকার অন্তর্নিহিত ভাবেই দুর্বল বোধ করছে, এবং এর মধ্যে আমি যোগ করতে চাই, তাহলে এই যে এই পদক্ষেপগুলো না নেওয়াতে কি আমরা বলতে পারি না যে আসলে সরকার সেই জায়গাটিতে দুর্বল, কিংবা এখানে আবার একটা পলিটিক্যাল খেলারও আলাপ আছে, আমি সেই জায়গায় আসছি। সরকারের রিলাক্টেন্সটা খেয়াল করেন, এই জন্য মনে হতে পারে যে সরকার ইচ্ছাকৃতভাবে এটা করছে। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, শুনি উনি ভালো মানুষ, উনি আবার কৃষিমন্ত্রীও, কৃষি উপদেষ্টাও, মানে উনি স্বরাষ্ট্র পাচ্ছেন না, উনি আবার কৃষিরও উপদেষ্টা। যাই হোক, যদি পরিস্থিতি যা হয় এসব ক্ষেত্রে, বা মব, বিভিন্ন জায়গায় বাজার ভাঙা, নানান ঘটনা ঘটছে, সরকার যদি মনে করতো যে এটা তারা করতে চান, তাহলে অ্যাটলিস্ট ওনাকে পরিবর্তন, ধরলাম ওনাকে অন্য একটা ক্যাবিনেট দিক, এখানে ক্যাবিনেটের আরেকজনকে আনুক, বা বাইরে থেকে কেউ একজনকে দিক, তাতে আমরা বুঝতাম যে সরকার রেকগনাইজ করছে এটা ভালো চলছে না। কিন্তু দেখবেন কিচ্ছু করা হচ্ছে না। তুমি জড়াও, তোমার বদনাম হোক, তাতে ইলেকশনে তার উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ুক। কারণ বিএনপি বহিষ্কার করে চিঠিতে বলছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটা বলা হচ্ছে, বলছেন তারা। আমি খুবই ইন্টারেস্টিং, বিএনপির একজন নেতার সাথে একবার একটা টক শোতে উনি একটা কেসের কথা বললেন, যেখানে ঢাকা থেকে মামলা করার জন্য একটা দল গিয়েছিলেন, তার মধ্যে উনি ছিলেন। ওই মামলা থানা নেয় নাই, মানে বিএনপির বিরুদ্ধে মামলা, ওখানে একটা ক্রাইমের, বড় একটা ক্রাইম, সম্ভবত হত্যাকাণ্ড বা এরকম কিছু একটা ছিল। সেই মামলাও বলছে যে ভুক্তভোগী মামলা না করলে মামলা তারা নেবেন না, অথচ সরকার তো নিজে মামলা করতে পারে যদি ভুক্তভোগী না করে। সো এই কারণে এই আলাপটা আসছে, কারণ সরকার যেহেতু এগুলো ঠেকানো, সরকার বদনাম হওয়ার পরও সরকার ঠেকাতে চাইছে না, তার মানে তো অন্য কোনো খেলা থাকতে পারে। কারণ সরকারের উপরে, সরকারের ভেতরে প্রচুর, মানে বিএনপির সাথে কম্পিট করছে জামায়াতে ইসলামী, প্রচুর জামায়াতের প্রভাব আছে, জামায়াতের লোকজন আছে। যদি বিএনপি খারাপ করে নির্বাচনে, তো অনিবার্যভাবে জামায়াতের ফলাফল ভালো হবে। সো এটা একটু আপনার কাছে একই প্রশ্নের একটু উত্তর জানতে চাই যে আসলে জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যে বর্তমান সময়ের যে টানাপোড়েন বা দূরত্ব, আসলে এর কারণটি কি হতে পারে? আচ্ছা, এনসিপির একটা মেজর সমস্যা আছে, সেটা হচ্ছে এনসিপি
যেহেতু মধ্যপন্থী দল দাবি করে, এবং এই সমস্যাটা খানিকটা বিএনপিরও আছে, মানে মধ্যপন্থী দলগুলো তো হয় কি জানেন, মানে জিয়াউর রহমানের কথা যদি বলি, যখন প্রথম দল তৈরি করতে গেলেন তখন দেখবেন ওখানে এক ধরনের ডানপন্থী মানুষ ছিলেন, ন্যাপের একটা বিরাট অংশ বামপন্থীরা ছিলেন, ফলে দলের মধ্যে একটা অভ্যন্তরীণ টানাপোড়েন থাকে। এনসিপিতেই টানাপোড়েন খুব স্পষ্ট, আমি ওনাদের সাথে তো দেখা হয়, কথা হয়, তাই জানি। এবং আপনার নিশ্চয়ই মনে থাকবে এক্স শিবির বলে একটা অংশ বেরিয়েই গেছেন, তারা নতুন দল তৈরি করেছেন, কারণ তারা এনসিপিতে খুব সুবিধা করতে পারছিলেন না। এর বাইরেও এখনো আগে শিবির করেছে বা অন্য ঘরানার ডানপন্থার লোকজন আছে এবং বামপন্থার লোকজনও আছে। এখন এই একটা ফাইট চলে যে এখন জামাতের সাথে সম্পর্ক কতটুকু রাখবে, কিভাবে রাখবে। আমি মনে করি এটাই প্রধান ইস্যু। গতকাল এনসিপির একজন নেতা আমার সাথে ছিলেন একটা টক শোতে, তিনি বলছেন বিএনপি তো জামাতের সাথে ছিল, তাতে তো সমস্যা হয়নি। তখন আমি তাকে যে কথাটা বলেছিলাম সেটা এখানে একটু বলতে চাই। আমি বলেছিলাম বিএনপি ওখানে মেইন পার্টি, জামাত তার মাইনর পার্টনার হয়ে গেছে। সুতরাং বিএনপির যে চরিত্র একটা মধ্যপন্থী দল, সেটা কিন্তু নষ্ট হয় নাই। ও বিএনপির টার্মসে তার সাথে এসছে, ওই জোটের যে ম্যানিফেস্টো সেটা মেনে এসছে। এনসিপি যদি জামাতের সাথে বা অন্যদের সাথে যায়, খেয়াল করবেন আরো 4টা কিন্তু ইসলামী দল আছে তার সাথে, তার মানে এনসিপি কিন্তু জামাতের মাইনর পার্টনার হচ্ছে। সুতরাং আবারও খেয়াল করুন, জামাত গেছে বিএনপির জোটে, কিন্তু এনসিপি যাচ্ছে জামাতের জোটে, জামাত এনসিপির জোটে আসছে না। সুতরাং জামাতের গায়ে একটা রাইটিস্ট ট্যাগিং হবেই। সেটা ভালো না খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, এটা দিয়ে ভালো করা যেতেও পারে। এখন এটা ভালো হবে কিনা সেটা একটা চমৎকার প্রশ্ন করেছেন মাহফুজ আলম। উনি ওনার একটা স্ট্যাটাস খুবই আলোচিত হলো, এবং এটা উনি এনসিপি কে বলেছেন সরাসরি তা না, কিন্তু ওর মধ্যে ইঙ্গিত ছিল এবং আমরা বুঝে নিয়েছি এটা এনসিপি কে। সেটা হচ্ছে মওদুদিবাদী অলরেডি হাফ এ ডজন প্রক্সি কাজ করছে, নতুন করে আর দরকার নেই। এখন জামাতে ইসলামী যে ধরনের রাজনীতি করে, এখন এনসিপিও যদি একই রাজনীতি করে তাহলে মানুষ আর এনসিপি কে কেন নেবে? বুঝবে না। জামাত অলরেডি আছে মাঠে, বহু বছর ধরে আছে, তাদের সংগঠন আছে, টাকা আছে, সবকিছু আছে, তো তাহলে তো লাভ নাই। সো এনসিপির মধ্যে ফাইটটা আছে। আবার এনসিপির একটা সংকটও ছিল, সেটা একটু বলে। তারা জামাতের উপরে বেশ ডিপেন্ড করেছিল শুরুর দিকে। কেন? এই দলটা শুরু থেকে চেষ্টা করেছে মানুষের সামনে আমরা অনেক বড় কিছু হয়েছে বোঝানোর জন্য।